নমস্কার, জবাব চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। বাংলার মানুষ রাজনীতিবিদদের থেকে জানতে চান যে কে কাকে ব্যবহার করছে এবং কে ব্যবহৃত হচ্ছে। বাংলার মানুষ এই কয়েকদিনে দেখলো আনসার বলে একটা চরিত্র। গল্প হলেও সত্যি এই আনসার বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ছবি তুলেছে, সেলফি তুলেছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের কার্যক্রম যেগুলো রয়েছে তাতে তাকে দেখা গেছে। এই আনসার কে? দিল্লির যে দাঙ্গার ঘটনা, সেই দিল্লির দাঙ্গার ঘটনার মূল চক্রী, টাকা দিয়ে পাথর ছোড়ার যে কাজগুলো করা হয়েছিল তার মাথা। দেখা গেছিল আপের সাথে, দেখা গেছিল বিজেপির সাথে, এমনকি তৃণমূল কংগ্রেসের সাথেও। আমরা প্রশ্ন তুলেছিলাম বারবার যে এই এলিমেন্টদেরকে ব্যবহার করে রাজনৈতিক দলগুলো কি ভাবছে? তারা এদেরকে ব্যবহার করে ভোটটা, মেশিনারিটা ঠিক রাখতে পারছে না, উল্টোটা হচ্ছে, বুমেরাং হয়ে যাচ্ছে, একের পর এক একটা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হচ্ছে। এই আনসাররা প্রত্যেকটি দলে কখনো হারমাদ নামে, কখনো জল্লাদ নামে, কখনো ভাড়াটে গুন্ডার নামে একের পর এক যে কাণ্ডগুলো গোটা বাংলা জুড়ে করে যাচ্ছে, তাতে কি আসলে রাজনৈতিক দলের ফায়দা হচ্ছে না গোটাটাই লোকসান? আসলে কি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এই যে ফ্র্যাঙ্কেনস্টাইনগুলোকে তৈরি করছে এক একটা রাজনৈতিক দল? কথায় আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। কিন্তু এই রাজনৈতিক দলগুলো ভোটে জেতার জন্য, মেশিনারি বজায় রাখার জন্য, টাকা তোলার জন্য, ফান্ডিং নেওয়ার জন্য এই ফ্র্যাঙ্কেনস্টাইনদেরকে কতদিন ব্যবহার করবে? এবং যদি মানুষের রায় বিশ্বাস না হয়, যদি গণতন্ত্রে বিশ্বাস না হয়, তখনই একটা করে ফ্র্যাঙ্কেনস্টাইনের, একটা করে ভাড়াটে গুন্ডার দরকার পড়ে। এই রাজনৈতিক দলগুলো কি আসলে সাধারণ মানুষকে বিপাকে ফেলছে? এই ফ্র্যাঙ্কেনস্টাইনগুলো যারা আমাদের আপনাদেরকেই ভয়ানকভাবে আক্রমণ করছে, তাদেরকে সামনের সারিতে বোরের মতন ব্যবহার করে তার জবাব চায় বাংলা। মীনাক্ষী, রাজনীতির ছত্রছায়ায় থেকে আনসার কিভাবে একজন দাগি দাঙ্গাবাজ হয়ে উঠেছিল তা গতকালই জবাব চায় বাংলার ডিবেটে আমরা তুলে ধরেছিলাম, উঠে এসেছিল সেই তথ্য। কিন্তু কোনো একটি দল কি? না, কোনো একটি দল নয়। যখন যেখানে সুবিধে তখন সেদিকেই ভেটেছে আনসার। রিপাবলিক বাংলার অন্তর্তদন্তে সেই তথ্য সামনে এসেছে। আজ দিল্লিতে দাঙ্গায় মূল অভিযুক্ত আনসার। এই পরিস্থিতিতে আনসারকে ঝেড়ে ফেলতে সময় নেয়নি কোনো রাজনৈতিক দল। শুভেন্দু অধিকারীর অভিযোগ, গত বছর তাকে হত্যার ছক কষা হয়েছিল, অথচ এই বিজেপি নেতাদের সঙ্গেই হাসি মুখে পোজ দিতে দেখা গিয়েছে আনসারকে। অন্যদিকে তৃণমূল তো বিজেপির সঙ্গে আনসারের ছবি টুইটও করে দিয়েছে। কিন্তু হলদিয়ার তৃণমূল কাউন্সিলরের সঙ্গে আনসারের ছবিটা, সেটা কে টুইট করবে? সেটা কি টুইট করেছে তৃণমূল নেতৃত্ব? আনসারের রাজনৈতিক পরিসর অবশ্য রাজ্যের সীমাতেই সীমাবদ্ধ নয়। দিল্লিতে আম আদমি পার্টির নেতাদের সঙ্গেও ছবিতে দেখা গিয়েছে আনসারকে। রাজনীতিবিদদের সঙ্গে আনসারের মতো সমাজ বিরোধীদের এই আঁতাত বারবার সামনে আসছে। এই অশুভ আঁতাত যা মানুষের পক্ষে ভয়ঙ্কর, তা আর কতদিন আজ জবাব চাইছে বাংলা? যাব ডিবেটে, তবে শুরুতেই নজর রাখবো আজকের বিশেষ প্রতিবেদনে। দিল্লি দাঙ্গার মাস্টারমাইন্ড আনসারের রাজনৈতিক যোগের একটি দুটি নয়, একাধিক সূত্র সামনে আসছে। কখনো বিজেপি নেতাদের সঙ্গে দেখা যাচ্ছে আনসারকে, কখনো আবার আপ নেতাদের সঙ্গে, কখনো আবার তৃণমূলের কাউন্সিলরের সঙ্গে তার ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেমন সদ্যপা এই ছবিগুলি দেখুন। উত্তর ভারতের বিজেপি নেতাদের সঙ্গে হাসি মুখে ছবি তুলেছেন আনসার। দিল্লি দাঙ্গায় আনসারের নাম উঠে আসার পরই তাকে চিনতে পেরেছেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারণ গত বছর ২রা মে তার উপর হামলা চালিয়েছিল এই আনসারই। আর সেই আনসারের সঙ্গেই বিজেপি নেতাদের ছবি এখন ভাইরাল। যদিও শুভেন্দুর দাবি বিজেপিতে দুষ্কৃতীদের ঠাঁই নেই।
আনসারের বিষয়টা বারবার উঠে আসছে, আনসারের সঙ্গে আপনার কিছু ছবিও পাওয়া যাচ্ছে। আমি তৃণমূল কংগ্রেস করতাম অনেকদিন, তৃণমূল কংগ্রেসে চোর গুন্ডারা ছিল, ছবি থাকতেই পারে। বিজেপির মঞ্চে পাবেন না, বিজেপি পরিশুদ্ধ। সদ্য আরও একটি ছবি ভাইরাল হয়েছে, হলদিয়া তৃণমূল কাউন্সিলর আজিজুলের সঙ্গে আনসার শেখ। একের পর এক রাজনৈতিক দলের সঙ্গে আনসারের যোগ সামনে আসছে। এ যেন ঠক বাজতে গাঁ উজাড় হওয়ার উপক্রম। আনসারের রাজনৈতিক যোগ নিয়ে এখন জোর তরজা শুরু হয়েছে বাংলার রাজনৈতিক মহলেও। আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি নন্দীগ্রামে, সার্টিফিকেট নিতে গেছি, পাথর ছুটছে তো সবাই দেখেছে, আমি বলতে যাবো কেন? চিহ্নিত। সেইখানকার এনসিটি ইলেকশনের সময় বিজেপি ক্যান্ডিডেট নিয়ে ইনি ঘুরছিলেন টুপি টুপি ইত্যাদি সমস্ত পরে। তারপরে বিজেপি কি অপবাদ দিচ্ছে যে 2020-তে সঞ্জয় সিং যিনি হয়েছিলেন সেই সংসদীয় সাংসদ, তার সঙ্গে তারা নাকি আপে চলে গেছে। এবার আপের সদস্য না বিজেপির সদস্য তারা ঠিক করুক। আমি রিপাবলিক বাংলায় বসে নির্দিষ্ট অভিযোগ করছি, রাজ্যের বিরোধী দলনেতা আমাদের নেতা শুভেন্দু অধিকারীকে সরাসরি খুনের ছক করা হয়েছিল। শুধু কি এ রাজ্যে শাসক দলের কাছাকাছি থাকার চেষ্টা, না আনসারের রাজনৈতিক বৃত্ত আরো বড়? আসলে গোটাটাই একটি প্যাটার্ন। আসলে আনসার যেখানে যেমন সেখানে তেমন। দিল্লিতে ক্ষমতায় আম আদমি পার্টি, সেই আম আদমি পার্টির একাধিক নেতার সঙ্গে আনসারের ছবি সামনে এসেছে। চাপে পড়ে ঢুক গিলতে হচ্ছে আম আদমি পার্টিকে। दंगा जो है, उस दंगे का मास्टरमाइंड एक आदमी है जिसका नाम अंसार है, और वो आदमी अंसार क्योंकि उसने कहीं पे आम आदमी पार्टी की टोपी पहनी हुई है, इसलिए आम आदमी पार्टी ने दंगे कराए। কোটিপতি আনসার শেখ, একাধিক বিলাসবহুল গাড়ি, গলায় থাকে মোটা সোনার চেন, চারিদিকে বৈভবের যেন ছড়াছড়ি। হলদিয়ায় আনসারের শ্বশুর বাড়ি, সম্প্রতি সেখানে নিজেও একটি বাড়িও তৈরি করেছেন তিনি। সেই ছবি উঠে আসে রিপাবলিক বাংলার অন্তর্তদন্তে। এই যে বাড়িটা আছে, এই বাড়িটা আনসার আলীর শ্বশুর বাড়ি। স্থানীয় বাসিন্দারা বলছেন আনসার আলী প্রত্যেকবার এসে তাদেরকে যথেষ্ট উপহার এবং উপঢৌকন দেয়। কখন আসবে ওর মুখ চেয়ে বসে থাকে সবাই। আচ্ছা, মানে এসে সবাই দান ধ্যান করে সবকিছু। বলছি এখানে ভোটার কার্ড, আধার কার্ড সবকিছু এখানে করে আমাদের হলদিয়ার এখানে। হ্যাঁ, আনসার কেমন? ভালো ভালো। আচ্ছা, এই বাড়িতে আনসারকে আপনি দেখেন, মাঝে মাঝে দেখেন? সবসময় প্রায় আসে। এখানে প্রতিটি মানুষ বলছেন আনসার আলী এখানে এলেই প্রত্যেককে অনেক পরিমাণ উপঢৌকন দেন, উপহার দেন। জানা যাচ্ছে গত কয়েক বছরে ব্যাপক আর্থিক উত্থান হয়েছে আনসারের। আনসারের দাবি দিল্লিতে ছাঁট লোহার ব্যবসা আছে তার, কিন্তু মাত্র কয়েক বছরে সেই ব্যবসা এতটা ফুলে ফেঁপে উঠল কিভাবে? তাহলে কি নেপথ্যে প্রিয় রাজনৈতিক নেতাদের বদান্যতা রয়েছে? কি বলছে আনসারের ঘনিষ্ঠরা? মানে আনসার ওখানে কি কাজ করতো? मोबाइल का काम करता है, कबाड़ी काम करता है, মোবাইল रिपेयरिंग का काम करता है, स्क्वायर का काम करता है वो। जी, তাহলে এত টাকা কোথা থেকে পেতো? এত টাকা কোথা থেকে? उसका मकान है, वो भाड़ा में चलाएगा तो पैसा नहीं आएगा। কোথায়? দিল্লিতে মকান আছে? उसका मकान है। কত বড় মকান আছে? जी, उसका सी ब्लॉक में मकान है उसका अपना। আনসারের ওখানে কত বড় বাড়ি? 25 गज का मकान है। 25 गज का वहाँ मकान होता है, 4-5 मंजिल मकान है, মানে পাঁচতলা বাড়ি, बिल्डिंग है। 5 তলা বিল্ডিং। जी, আনসারের মতো ক্রিমিনালরা রাজনৈতিক সুবিধাভোগী ছাড়া কিছু নয়, আর ক্রিমিনালদের অন্য কোনো পরিচয় হয় না। তাদের একটাই পরিচয়, তারা ক্রিমিনাল। আর আনসারদের মতো দাগিরা যতদিন রাজনৈতিক আশ্রয় পাবে ততদিন দেশের সুস্থ সম্প্রীতির পরিবেশ বিপদমুক্ত হবে না। রাজনৈতিক দলগুলির বোঝা উচিত সামান্য দলীয় স্বার্থের জন্য আনসারদের প্রশ্রয় দেওয়ার অর্থ দেশের শান্তিপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ। আজ যে আনসার নেতাদের আশীর্বাদে অঙ্কুরে জন্ম নিচ্ছে, কালই সে দানব হয়ে উঠছে আর চারিদিকে আগুন জ্বালাচ্ছে। রাজনৈতিক নেতাদের সেটা বুঝতে হবে। রিপাবলিক বাংলা। রাজনৈতিক হিংসার বড়ি হিসেবে ব্যবহৃত হয়েছিল আনসার এই বাংলায়, এবং গতকাল জবাব চায় বাংলায় বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হলো শুভেন্দু অধিকারীর উপর হামলা চালিয়েছিল আনসার, যে হামলা একটা পরিকল্পিত ছিল এবং সেখানে
হত্যা ষড়যন্ত্র ছিল। শুভেন্দু অধিকারী নিজে বলছেন আনসার এবং আজগারের নাম। সরাসরি শুভেন্দু অধিকারী কি বলছেন, কি অভিযোগ তার, শুনে নেব শুভেন্দু অধিকারীর কাছে সরাসরি। রিপাবলিক বাংলা বেশ কিছু অন্তর্তদন্ত করেছে, যার মধ্যে অন্যতম আনসারের ঘটনা। এবার একটা বিষয় লক্ষ্য করা গেল, আনসার বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সংস্পর্শে এসেছে। কখনো দেখেছি তৃণমূল, কখনো আম আদমি পার্টি, কখনো আবার গেরুয়া শিবিরের। আনসার আপনার গাড়িতে হামলা চালিয়েছিলেন এবং আপনার যেটা জানা যাচ্ছে যে আপনি সম্ভবত হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন, কেন্দ্রীয় যারা তদন্তকারী সংস্থা আছে তাদের হস্তক্ষেপ দাবি করতে পারেন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার বক্তব্যটা কোন জায়গায় দাঁড়িয়ে? দেখুন, এটা তো সকলে ওপেনলি দেখেছে যে 2রা মে মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়ি থেকে নির্দেশে সেখানে আনসার এবং আসগর আলী নিকনেম পল্টু এদের নেতৃত্বে 70 থেকে 80 জন সন্ত্রাসী, তারা এত বড় বড় পাথর, রাত্রি প্রায় 10টা, আমি সার্টিফিকেট নিতে গেছি, আমাকে রিটার্নিং অফিসার ডাকার পরে পাথর ছুঁড়ে মারা হয়েছে এবং সব গাড়ির বাইরের কাঁচগুলো ভেঙে গেছিল। আমার গাড়ি বুলেট প্রুফ ছিল বলে আমি সেদিন প্রাণটা হাতে নিয়ে আমি আমার বেঁচে ফিরে আসতে পেরেছিলাম, নইলে সেখানে আমার ডেড বডিটা পাওয়া যেত 1 নম্বর। এবং এই আনসার পল্টুরা মমতা ব্যানার্জির নির্দেশে করেছে। পল্টুর মোবাইল ফোন যদি চেক করেন তাহলে ভাইপোর অফিস থেকে কতবার ফোন গেছে, কালীঘাট থেকে কতবার ফোন গেছে। একটা বেসরকারি টিভি চ্যানেলের মালিক, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমিসারি হিসেবে কাজ করেন বিভিন্ন জায়গায়, আমতাতেও আনিসের ঘরে গেছিলেন টাকা দিতে, তিনি কতবার ফোন করেছেন, সব প্রমাণিত সত্য হবে। এবং আমার যে সিআরপিএফের পিএসএ ছিল, তিনি দুর্গাচক থানায় এফআইআর করেন, সে কমপ্লেন করেন, তার মূলে একটা এফআইআর হয়। এফআইআরটাকে পরবর্তীকালে চার্জশিট দিয়ে কেউ অভিযুক্ত নয় বলে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ দুর্গাচকের আইও দেন। আমি এই ঘটনার পরে আজকে হলদিয়ার কোর্ট থেকে সার্টিফাইড কপি তুলেছি, চার্জশিটে তুলেছি এবং আমি কয়েকদিনের মধ্যে এটা, যেহেতু পুলিশ তার ইনভেস্টিগেশন কমপ্লিট করে দিয়েছে এবং বলেছে কেউ অভিযুক্ত নয়, আর সাদা চোখে দেখা যাচ্ছে যে একেবারে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সন্ত্রাসীরা এই ঘটনার সঙ্গে যুক্ত, আমি নিশ্চিতভাবে আদালতের দ্বারস্থ হব এনআইএ অথবা সিবিআই করার জন্য। এর মধ্যে একটি ভালো খবর আজকে আমি পেয়েছি, যেটা হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই দিল্লির ঘটনা নিয়ে, আনসারের ঘটনা নিয়ে এফআইআর নথিভুক্ত করেছে এবং সেই এফআইআরে 2রা মে 2021 হলদিয়ার ঘটনাও তদন্তের আওতায় আসবে। রাজ্যের বিরোধী দল নেতা সুরক্ষিত নয়, রাজ্যের সাধারণ মানুষ কি করে সুরক্ষিত থাকবে? সরাসরি ছিলেন শুভেন্দু অধিকারী। আমরা শুভেন্দু অধিকারীর যে বিস্তারিত সাক্ষাৎকারটি সেটি এরপরেই দেখাবো, কিন্তু এই মুহূর্তে বিতর্ক, উত্তপ্ত বিতর্ক এবং প্রশ্ন তুলব যে ফ্র্যাঙ্কেনস্টাইন বা মানব বোমা যে রাজনৈতিক দলগুলো তৈরি করে এবং তার পাশাপাশি কাজের সময় কাজ ফুরালি কি এরা পাজি হয়ে যায় এবং এদেরকে ঝেড়ে ফেলতে হয়। রাজনৈতিক দলগুলোর এই পার্টটা এটা কি এটা আদি অকৃত্রিমকাল ধরে চলছে, না এই পার্টটা আমরা নতুন দেখতে পাচ্ছি? আমাদের সাথে যারা রয়েছেন এই মুহূর্তে, অর্চনা মজুমদার রয়েছেন, বিজেপির মুখপাত্র রয়েছেন দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেস মুখপাত্র রয়েছেন সৈকত গিরি, সিপিআই মুখপাত্র রয়েছেন প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলাম এবং পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। আমি প্রথমেই দেবাংশুর কাছে যাব। দেবাংশু, রাজনৈতিকভাবে এই ফ্র্যাঙ্কেনস্টাইন এর আগেও আমরা দেখেছি তোমাদেরই মুখে হারমাদ বাহিনী, সেই ভয়ঙ্কর দিন, সেই সমস্ত যে ন্যারেটিভ তোমরা বলতে বাম আমলে, এবং তারপরে শুনলাম আমরা জল্লাদ বাহিনী, এবং তারপরে আমরা সরাসরি দেখছি এই মানব বোমা, যারা হয়তো রাজনৈতিক দলগুলোর হাতেই ফেটে যাচ্ছে ওই পেটো ফাটার মতন। কোথাও গিয়ে মনে হচ্ছে এই রাজনৈতিক দলগুলোর যে এই এলিমেন্টদেরকে ব্যবহার বন্ধ করার সময় এসেছে। প্রথমত বলি রিপাবলিকের সমস্ত দর্শককে শুভ সন্ধ্যা। একটা কোথাও আমাদের ভুল হচ্ছে, সেই ভুলটা হচ্ছে সাধারণ ক্ষেত্রে এই এলিমেন্টগুলোকে রাজনৈতিক দল ব্যবহার করে না, বরং এই এলিমেন্টগুলো রাজনৈতিক দলকে ব্যবহার করে।
বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি, আপনি দেখুন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়তো তার জন্মভূমি, সেক্ষেত্রে কিছু কিছু জায়গায় হয়তো আমাদের কোনো একটা কাউন্সিলর সাথে তিনি ছবি তুলে নিয়েছেন। আবার দিল্লির ক্ষেত্রে রুলিং পার্টি আম আদমি পার্টি, তাদের টুপি পরেও তার ছবি রয়েছে। আবার দিল্লিতে তারা জানে পুলিশ প্রশাসন বিজেপির অধীনে, আবার বিজেপির সঙ্গে তাদের ছবি। দেবাংশু কি বলছো? আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রিপাবলিককে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়ে বললেন যে ডিরেক্টলি কালীঘাট থেকে ফোন গেছিল 2রা মে খুন করার একটা প্ল্যান ছিল এবং তাতে আসগর এবং আনসার ব্যবহৃত হয়েছিল। আমি বলছি শুভেন্দু অধিকারীর মাথায় কালীঘাটের ভূত চেপেছে, কারণ 200 স্বপ্ন নিয়ে কাউন্টিং সেন্টারে ঢুকেছিলেন, 77 থেকে বেরিয়েছেন, এটা স্বাভাবিক হওয়া। কিন্তু আমার বক্তব্য জায়গাটা অন্য। শুভেন্দু অধিকারীকে যদি এ ঢিল ছুড়ে থাকে সত্যি সত্যি, তাহলে তো একে আমরা বিজেপির সাথে নেতাদের সঙ্গে দেখেছি দিল্লির ভোটের প্রচার করতে। যদি সত্যি সত্যি শঙ্কুদেব পান্ডা যেটা কালকে আপনাদের স্টুডিওতে এসে বলেছে এটা শুভেন্দু অধিকারীকে খুনের চক্রান্ত, তাহলে কি এই খুনের চক্রান্ত বিজেপির আভ্যন্তরীণ চক্রান্ত? শুভেন্দু অধিকারীকে আমি দুটো পয়েন্ট বলবো, শুভেন্দু আমি কমপ্লিট করি, তারপর অর্চনাদি বলবেন। শুভেন্দু অধিকারীকে কি তাহলে বিজেপির ভেতর থেকেই কোনো রকম ভাবে তাকে সাইড করে দেওয়ার চক্রান্ত চলছে? বিজেপির সাথে দেখা নম্বর কথা ম্যাডাম একটু বলেনি, আপনি একটু বলেন, আপনার সময় আসবো অর্চনাদি। আর দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে আচ্ছা এটা যদি হয় তাহলে ত্রিপুরায় অভিষেক ব্যানার্জি যাওয়ার পর তার গাড়ির ওপর লাঠি চললো, আমাদের গাড়ির ওপর পাথর পড়লো, ভাঙা হলো, আমাদের সুস্মিতা দেবকে আক্রমণ করা হলো, সেটা তাহলে কাদের খুনের চক্রান্ত? সেটার মাথায় কারা ছিলেন? কোন সন্ত্রাসবাদীরা? তার বিচার কি করে হবে? আজ অব্দি ছবি আমরা জমা দিয়েছি, ফুটেজ শুদ্ধ, ত্রিপুরার পুলিশ একজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, কিচ্ছু করেনি। আগে আপনি আপনার শাসন করা রাজ্যগুলোর দিকে তাকান। প্রশ্ন দেবাংশু, এখানে প্রশ্ন, আপনি বলছেন যে ছবি যে কারোর সাথে তোলা যেতে পারে, সেরকমই তৃণমূল কাউন্সিলরের সঙ্গে ছবি তুলেছেন, কিন্তু শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করলেন যে পুলিশে তিনি জানিয়েছিলেন পুলিশ গোটা ঘটনা ক্লোজ করে দিয়েছে, তদন্ত করেইনি। পুলিশ কেন তদন্ত করলো না আনসার শেখের বিরুদ্ধে? তদন্ত করেছে, নাহলে চার্জশিট কি করে হয়? চার্জশিটে তো তারপরে বলা হয়েছে যে ফাইনাল ইয়েতে যে সেখানে কাউকে পাওয়া যায়নি। হতে পারে একটা পুলিশ তদন্ত করে দেখেছে সেখানে সেরকম কিছু অভিযোগের হয়তো পাওয়া যায়নি, বা পরবর্তীকালে তিনি ঘটনা তদন্ত না করে ক্লোজ করে দিয়েছে, কেস নতুন করে খুলতে হবে। তিনি তো আদালতের দ্বারস্থ হতে পারতেন তার যদি সমস্যা থাকতো, কিন্তু মে মাসের পর থেকে আজকে হঠাৎ করে এই কথাটা, আগামী মে আসতে চলেছে, আর কদিন বাকি, 1 বছরের মাথায় মনে পড়লো? এটা তো 2রা মের ঘটনা, আজকে 2রা মে আসতে আর 20 দিনও বাকি নেই। 1 বছর চুপচাপ ছিলেন কেন? কি শুনতে পাচ্ছিলেন? নাকি আসলে এই গল্পটা তৈরি করছিলেন সিম্প্যাথি রোজগার করার জন্য? এখন নতুন করে আপনাদের কেন মনে হচ্ছে হত্যা ষড়যন্ত্র? ঘটনা তো প্রায় 1 বছর আগে, 2রা মে 2021। আজকে কেন মনে হচ্ছে সিবিআই তদন্ত করতে হবে? সেটা রাজনৈতিক উদ্দেশ্যে মনে হচ্ছে কি? না, প্রথম কথা হলো গিয়ে যে এই আনসারের মতো ক্রিমিনালরা পলিটিক্যাল পার্টির র্যালিতে হেঁটে নিজেদের সেই দলের বলে এস্টাবলিশ করে, কিন্তু কোন নেতার কাঁধে হাত দিয়ে যদি ছবি তোলা, তার মানে যথেষ্ট কাছের লোক, প্রথম কথা। এবং আমাদের যে নেতার র্যালিতে হেঁটেছিল তাকে নিয়ে এরা আপের পরে তৃণমূল, এই আনসারের মতো লোকেরা পশ্চিমবঙ্গে তৃণমূল, আর যখন দিল্লি তখন আপ, সেটা নিয়ে আমি কথা বলছি না। কিন্তু কথাটা হলো আমাদের শুভেন্দু অধিকারীর যে সিকিউরিটি সিআইএসএফ, তারা লিখিত অভিযোগ করেছিল দুর্গাচক থানা, এবং তার উপরে ইনভেস্টিগেশন করে আজকে যদি আনসারকে অর্চনাদি কিছু মনে করবেন না, অর্চনাদি কিছু মনে করবেন না, আমাকে একটা সরাসরি প্রশ্ন করতে হবে। বাংলার মানুষও এই জিনিসটা জানতে চায়, যেভাবে দলবদল হয় রাজনীতিবিদদের, ঠিক সেভাবেই কি এই ভাড়াটে গুন্ডা বা ক্রিমিনালদেরও দলবদলটা হয় যখন যাকে দরকার পড়ে? এবং তার ফলে কি এই ফ্র্যাঙ্কেনস্টাইন যারা এই মানব বোমার মতন আপনার বা অন্য কোনো নেতার হাতেও হয়তো ফেটে যেতে পারে এমন একটা বোমা তৈরি হয়? আমি যেটা বলবো, বিজেপির মতো দলে আনসারের মতো ক্রিমিনালরা জয়েন করেছে বা কেউ নেতা পতাকা হাতে তুলে দিয়েছে বলে কোনো রেকর্ড কোথাও নেই। আমরা বরং আমাদের বিরোধী দলনেতা লিখিত অভিযোগ করেছে যেটা, তার উপরে যদি আজকে অ্যাকশন হতো, যদি আনসার অ্যারেস্টেড হতো, তৃণমূল সরকারের দরদাস পুলিশ তাকে ঢুকিয়ে ক্লিয়ারেন্স দিয়ে ক্লিন চিট দিয়ে দিয়েছে, তাই জন্য আজকে জাহাঙ্গীরপুরের এই ঘটনা ঘটেছে। দেবাংশু কি বলবে? দেবাংশু কি বলবে? রাজনীতির ঊর্ধ্বে উঠে বলতে পারবে দেবাংশু? না, আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে বলতে পারবে রাজনীতি না তৃণমূলের সাথে দেখা গেছিল, বিজেপির সাথে দেখা গেছিল, আপের সাথে দেখা গেছিল, দেবাংশু ভট্টাচার্য এবং যারা দলের নেতা নেত্রী মুখপাত্র তারা রয়েছেন, তাদের এই বেনজল যাতে না ঢুকতে পারে সেইটার কর্তব্য। না, এই বেনজলকে আপনি চিহ্নিত করবেন কি করে যতক্ষণ না একটা কাণ্ড ঘটাচ্ছে? মানে আমাদের সাথে মিছিলে হাজার হাজার লোক আছে, এটা তো হিস্ট্রি শিটার। আমি বলছি ইন্ডিয়ান এবার আমি বলছি হিস্ট্রি শিটার, এবার আমি আপনাকে দাগি আসামি দেবাংশু দাগি আসামি, আমি বলছি বাংলার রাজনীতি ভারতের আমি এই পয়েন্টেই আসছিলাম,
আমি এই পয়েন্টেই আসছিলাম এবং আপনার সাথে এই উত্তরটা আমার বিজেপি মুখপাত্র যিনি আছেন অর্চনাদি তাকেও জবাবটা দেওয়া হবে। সেটা হচ্ছে কি অর্চনাদি প্রশ্নটা আমায় করেছে, দিদি একটু দাঁড়াও, আমি বলতে চাইছি অর্চনাদি লাগাতার বলতেই দিচ্ছেন না, দাঁড়ান দিদি একটু দাঁড়ান আমি বলি। আমার প্রশ্ন হচ্ছে আপনি যে প্রশ্নটা করলেন যে এখানে কেন পুলিশ অ্যাকশন নেয়নি, আরে আমাকে সঞ্চালক জিজ্ঞাসা করেছে, আমি নিজে বলছি না ম্যাডাম, একটু বলি। আপনার কাছে আসবো, সময় দেব, সময় বেঁধে দেব। দেবাংশু আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই আনসার শুভেন্দু অধিকারীর বক্তব্য হচ্ছে 1 বছর পরে তার ঢেকুরটা উঠলো, 1 বছর আগে যেটা খেয়েছিলেন আজকে 1 বছর পর ঢেকুর উঠেছে, খুব ভালো কথা। কিন্তু আমাকে একটা কথা বলুন, 1 বছর তো তোমরাও চুপ ছিলে না দেবাংশু, 1 বছর তো তোমরাও চুপ ছিলে। আমরা তো, আমার তো প্রশ্ন এটাই, এই আনসারের কোনো অস্তিত্বই থাকতো না যদি কেঁচো খুঁটতে কেউ সাপটা না বেরিয়ে পড়তো। দেবাংশু বক্তব্য তো এটাই। তাহলে এই আনসার বাংলায় শুভেন্দু অধিকারীর গাড়িতে ঢিল মেরে আবার দিল্লিতে গিয়ে ওখানে দাঙ্গা ফাসাদ করতে পারলো, তো এই শুভেন্দু অধিকারী কেন তাদের সরকার দিল্লি অ্যাকশন নিল না? দিল্লির পুলিশ তো অরবিন্দ কেজরিওয়ালের হাতে নয়, দিল্লির পুলিশ তো অমিত শাহের হাতে, দিল্লির পুলিশ তো নরেন্দ্র মোদির হাতে। ইতিহাস আছে। দেবাংশু কোথাও ভুল হচ্ছে, কোথাও ভুল হচ্ছে দেবাংশু, কোথাও ভুল হচ্ছে। ঘটনা তো এখানে আগে গত বছর 2রা মে 2021 তাকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন অভিযোগ দায়ের করা হয় তাকে কেন তখন গ্রেফতার করা হলো না? এর ইতিহাসটা কি? আপনারা যেটা বলছিলেন এর একটা ইতিহাসটা কি? কেন তার তো ক্রিমিনাল রেকর্ড রয়েছে। আমি এটাই বলছি যে সেই মানুষটা যখন দিল্লিতে গেলেন শুভেন্দু অধিকারীকে ঢিলটা মেরেছে, দেবাংশু ক্রিমিনাল রেকর্ড যা আমি অর্চনা দিয়ে আসছি, দেবাংশুকে একটা সোজাসুজি প্রশ্ন করব। অর্চনা দিয়ে আপনার কাছেই আসবো, অর্চনা দিয়ে আপনার কাছেই আসবো। দেবাংশুকে একটা চোখে চোখ রেখে প্রশ্ন করব। দেবাংশু, যার ক্রিমিনাল রেকর্ড রয়েছে 2রা মে 2021, যাকে দেখা গেছে হামলাতে জড়িত, হামলা করছে সে হলদিয়াতে বাড়ি করে, প্রকাশ্যে ঘুরে বেড়ায়, বছরে করোনার সময় সেখানে অনেকটা সময় কাটিয়েছে, প্রকাশ্যে সকলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, প্রকাশ্যে তাহলে সমাজ বিরোধীরা এইভাবেই ঘুরবে, এভাবেই তো প্রশ্রয় পেয়ে আরেকটা সমাজ বিরোধীর জন্য হয়। একদম না, দেখুন বহু মানুষের বিরুদ্ধেই মানে এর আগে বহু মামলা থাকে, রাজনৈতিক কারণে মামলা থাকে, বিভিন্ন কারণে থাকে, ফলে সবাইকে আপনি তার সঙ্গে কথা বলতে গিয়ে সে যদি কেউ যদি আমি আজকে রাস্তায় বেরোলে কেউ যদি আমাকে বলে দাদা একটা সেলফি তুলবো তোমার সঙ্গে, আমি তার থানায় গিয়ে তার ক্রিমিনাল রেকর্ড চেক করে সেলফি তুলতে তাহলে হয়ে গেছে। এখন বক্তব্যের জায়গাটা হচ্ছে এটাই যে সে এই কারণে বিজেপি নেতাদের সঙ্গে তুলেছে, তৃণমূল নেতার সঙ্গে তুলেছে, আপের নেতার সঙ্গে তুলেছে, কিন্তু প্রশ্নের জায়গাটা অন্য। প্রশ্নের জায়গাটা হচ্ছে আজকে বাংলায় যখন একটার পর একটা ঘটনা ঘটে, বাংলার আইন শৃঙ্খলা নিয়ে যারা প্রশ্ন তোলেন তারা দিল্লির ক্ষেত্রে দাঙ্গার দিকে মোড়টা ঘোরাচ্ছেন, কিন্তু এই দাঙ্গাটাকে নিয়ন্ত্রণ করতে কেন অমিত শাহ ব্যর্থ হলো? তার হাতের পুলিশ থাকাকালীন কেন এই আনসাররা কাজগুলো করে যেতে পারলো? এই প্রশ্নটা আজকে কেন তোলা হচ্ছে না? দিল্লিতে গত বছর এনআরসি চুপ করলে আমি কথাগুলো বলতে পারি। 30 সেকেন্ড সময় আপনার, বলুন অর্চনা দি। কি করে? হ্যাঁ বলুন। হ্যাঁ, দেবাংশুকে একটু চুপ করতে বলুন ম্যাডাম। দেখুন আজকে আনসারের চ্যাপ্টারটা যদি সেই দিন বন্ধ হয়ে যেত 2021-এর 2 মে পরে, তাকে যে নীল গেঞ্জি পরে তাকে ঢিল মারতে দেখা গেছে বিরোধী দলনেতার গাড়িতে, সেই দিন যদি এই চ্যাপ্টার পুলিশকে দলদাস করে শুভেন্দু অধিকারী গাড়িতে মারা, তাকে বাহবা দিয়ে পুষে না রাখতো আমাদের রাজ্য প্রশাসনের পুলিশ, তাহলে আজকে এই ঘটনা ঘটতে দেখতে হতো না, এবং দিল্লির জাহাঙ্গীরপুরের এই ঘটনা ঘটতো না। এটা তো পরিষ্কার। এই রাজ্যের পুলিশ প্রশাসন যে পোস্টপোল ভায়োলেন্স হয়েছে, আমাদের বিজেপির যত কর্মী মারা গেছেন, বাড়ি ভাঙা হয়েছে, মেয়েদের দিনের পর দিন প্রতিদিন আপনারা দেখাচ্ছেন রেপ হচ্ছে, মার্ডার হচ্ছে, আজকে যেহেতু ক্রিমিনালদের মাথার উপরে রাজনৈতিক স্ট্যাম্প থাকার জন্য এই রাজ্যে তাদের মানে আপনি সরাসরি কি সরাসরি অর্চনা মজুমদার আপনি কি সরাসরি বলছেন ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স হয়ে গেছে? অর্থাৎ যে একের পর এক যারা রাজনীতির সাথে যুক্ত তাদের এই রাজ্যে মানে পলিটিসাইজ ক্রিমিনালস আর পলিটিসাইজ দে আর গিভেন দিদি অ্যাবান্ডেন্ট মুভমেন্ট। সৈকত কি বলবে? কপিল মিশ্রা কোন রাজ্যে? সৈকত কি বলবে? যে কপিল মিশ্রা ওপেন দাঙ্গা ভড়কেছিল গত বছর, আপনি তো জানেন, পুলিশ তাকে পিটি পর্যন্ত অন্য রাজ্য থেকে যখন পশ্চিমবঙ্গে কোনো ক্রিমিনাল ঢুকে ল এন্ড অর্ডার ডিস্টার্ব করে, তখন বলা হয় বাংলার পুলিশ কেন ধরতে পারলো না, আর বাংলা থেকে কেউ গেলে তখন প্রশ্ন কেন বাংলার পুলিশ পারলো না? যে রাজ্যে যাচ্ছে এক্ষেত্রে বাংলার দায় বলে, যে রাজ্যে আজকে দায় নেই, গেলেও বাংলার দায়, এলেও বাংলার দায়। পুলিশ আজকে হাতে জব্দ করে এনেছে, পুলিশের কোনো ক্ষমতাই নেই। সৈকতের কাছে যাব, সৈকত আসছি অর্চনা দিয়ে আসছি।
সৈকত, আইন শৃঙ্খলা নিয়ে আপনারা এখন গলা ফাটান, রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে আপনারা বলেন, এই ধরনের যারা সমাজ বিরোধী তাদেরকে প্রশ্রয় দেওয়ার কথা আপনারা বলেন। আপনারা বলবেন হয়তো যে সিপিএম এর কোনো নেতার সঙ্গে এই ধরনের সমাজ বিরোধীর ছবি নেই, কিন্তু আপনাদের নেতারাই লক্ষণ শেঠ, তপন শুকুর, এরা কাদেরকে প্রশ্রয় দিয়েছিলেন সৈকত? এরা কি হঠাৎ করে তৈরি হলো সমাজ বিরোধী? 10 বছরে গজিয়ে গেল। দারুণ প্রশ্ন। আনসার শেখ আর তপন শুকুরকে আপনারা এক সারিতে বসিয়ে দিলেন, যাই হোক একই শব্দবন্ধুতে ব্যবহার করলেন, কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা কি জানেন? আনসাররা যে ধর্মের হোক, যে রাজনৈতিক দলের হোক, যে রাজনৈতিক কর্মী সমর্থক হোক না কেন, আনসার শেখেরা সমাজের মধ্যে গন্ডগোল তৈরি করা, নৈরাজ্য তৈরি করার একটা এলিমেন্ট, একটা বস্তু। আমি যদি ধরি সমাজের মধ্যে এই সমস্ত যারা সমাজ বিরোধী গুন্ডা বদমায়েশ, তারা রাজনৈতিক দলের ছত্রছায়ায় যাচ্ছে কি করে? আপনি তপন শুকুর, সুশান্ত ঘোষদের নাম আনছেন। তপন শুকুর, সুশান্ত ঘোষরা জঙ্গলমহলে এখনো মাটির বাড়ির নিচে বসে লাল পতাকা নিয়ে রাজনীতিটা করে, আর আনসার শেখরা মিসকল দিয়ে বিজেপি, মিসকল দিয়ে আম আদমি পার্টি আর তোলাবাজ গুন্ডাবাজদের নিয়ে তৈরি করা তৃণমূল কংগ্রেস দলে খুব সহজ এন্ট্রি পায়। আপনি একটা ছবিও আমাদের সঙ্গে পাবেন না। আপনি আনসার শেখদের সঙ্গে দেবাংশুর মজার মনে হচ্ছে তোমার এই কথাগুলো বলি, এক মিনিট বলতে দিই। আনসার শেখদের অর্চনা দিয়ে একটু শুনুন, আমি বলে নিই, আপনি তারপর বলবেন। আনসার শেখদের তুমি একজনও কোনো সিপিএম নেতার সঙ্গে ছবি দেখতে পাবে না। তার কারণটা কি জানো? তার কারণ তোলাবাজ গুন্ডাবাজরা লাল পতাকাটা দেখে ভয়ে কাঁপতো। তৃণমূল কংগ্রেস দলটা ক্ষমতায় আসার পর তোলাবাজ গুন্ডারা, সমাজ বিরোধীরা, তারা মনে করেছে যে সরকারটা আমাদের। যে রাজনৈতিক দলের নেতা, ব্লক সভাপতি, নেতা শুধু নয়, ব্লক সভাপতি, তোমার মনে আছে আলিপুরদুয়ারের, এই রাজ্য আমার রাজ্যের সম্পদ, বনসম্পদ, তাকে বাইরের দেশে পাচার করার অপরাধে মাননীয় মুখ্যমন্ত্রী প্রকাশ্য সভায় বলেছে ওকে ব্লক সভাপতি থেকে সরাও। যে রাজনৈতিক দলে প্রকাশ্যে টাকা চুরি করার পর জেলের ভেতর থেকে ঘুরে এসে আবার দলের মুখপত্র হওয়া যায়, যে তৃণমূল কংগ্রেস দলের ভোট লুট করার মেশিনারির প্রয়োজন হয়, তখন আনসার শেখদের তৃণমূল ব্যবহার করে। অপরাধীদের জন্য, লুম্পেনদের জন্য, যারা হলদিয়া পৌরসভায় গতবারে ভোট করতে না দেওয়ার কন্ট্রাক্ট নিয়েছিল এই আজিজুল আনসাররা। আমার বলার কোনো জায়গা নেই। প্রথম কথা, বাংলা বলার তো জায়গা আছে, সৈকত তো একের পর এক অভিযোগ করলো, আমি একের পর এক বলছি, কার্যত দরজা হাট করে দিয়েছো তোমরা নাকি অপরাধীদের জন্য, লুম্পেনদের জন্য দরজা হাট করে দিয়েছো। আমি বলছি এই দরজার সামনে কি তুমি বসবে? আমি বলছি এই দরজার সামনে কি তুমি বসবে? না না, আমি জানলার সামনে থাকতে ভালোবাসি, কারণ হচ্ছে এখন শ্বাস নিতে অনেকের অসুবিধা হয়, তো জানলাটা খুলে দিতে হয় বেশি করে। আমি যেটা বলছি, জানলা দিয়ে কেউ ঢুকতে পারে না, জানলা দিয়ে ঢুকতে পারে, চিন্তা নেই। আমি এটা বলি দাদা, শোনো, আমার বক্তব্য হচ্ছে কারা দরজা খুলেছিল, বাংলার রাজনীতিতে কারা কাদের কাছে ঘেঁচতে পেরেছিল না পেরেছিল, সেই অভিজ্ঞতা বাংলার মানুষের আমার চেয়ে অনেক বেশি। কিন্তু আমার বক্তব্যের জায়গাটা হচ্ছে অন্য। যে কথাটা আমাদের দাদা বললো সেটা হচ্ছে যে তৃণমূলের সাথে, যে আপের সাথে, যে বিজেপির সাথে, যে তাদের সাথে কেন নেই, খুব স্বাভাবিক ব্যাপার। আনসারের জন্মস্থান পশ্চিমবঙ্গ, সেখানকার শাসক দলের ও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছে, কোথাও গিয়ে ছবি টবি তুলেছে। আবার সে যখন তার কর্মস্থান দিল্লিতে গেছে, সেই দিল্লিতে গিয়ে সেখানকার রুলিং পার্টি আম আদমি পার্টির সঙ্গে ছবি তুলেছে, আবার সেখানকার প্রশাসন যাদের হাতে তাদের সঙ্গে ছবি তুলেছে। দুঃখের বিষয়, তার হয়তো কেরালায় কোনো দরকার পড়েনি, তাই সেখানে গিয়ে ছবি তোলে। একটু এটা ভুল আছে দেবাংশু, এটা ভুল করলে। 2021-এ হলদিয়ার এমএলএ কিন্তু বামেদেরই ছিল, 2021 অবধি হলদিয়ার এমএলএ আমাদেরই ছিল। তোমাদের হলদিয়া পুরোপুরি আমি জানি তো, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে সিপিএম এর এমএলএ সঙ্গে ছবি তোলা মানে তারাও জানে সেটার কোনো ভ্যালু নেই। তুমি খুব ভালো মতো জানো দাদা, তুমি তর্কের খাতিরে তর্ক করছো, তুমি এটা খুব, আমি বলি তোমার সঙ্গে শুনে না, আমি বলতে চাইছি তুমি খুব ভালো মতো জানো পশ্চিমবঙ্গে শাসক দলের নাম তৃণমূল, দিল্লির শাসক দলের নাম আম আদমি পার্টি, আবার দিল্লির প্রশাসন যারাতে দেশ শাসন করছে যে রাজনৈতিক দলটা, তার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি। স্বাভাবিকভাবেই তাকে যদি রুলিং ডিসপেন্সেশনের সঙ্গে ছবি তুলতে হয়, সে একটা এমএলএর সঙ্গে কখনো ছবি তুলবে না। ফলে এটা দিয়ে তুমি খুব একটা এটা আহ্লাদিত হয়েও না যে সেখানে তোমার ওখানকার এমএলএর সঙ্গে ছবি তোলেনি। তোমারও কি এটা গর্বের বিষয়? শাসক দলগুলোর কি কোনো ফিল্টার থাকবে না? শাসক দলের সাথে যে পারবে এসে ছবি তুলবে। কালকে যদি দাউদ ইব্রাহিমের সাথে, দেবাংশু বচ্চন, দাউদ ইব্রাহিমের সাথে যদি ছবি তোলা হয়, যে একজন বদমাইশ, একজন চোর গুন্ডা সে তৃণমূলের সাথে ছবি তুলছে মানে তৃণমূলের গুরুত্বটা চোরদের কাছে বেড়ে। আমি এটা বলছি, দাউদ ইব্রাহিম সম্পর্কে
সাধারণ মানুষের কাছে বা যারা তুলছেন তাদের কাছে সেই সংবাদ বা খবর বা তার পরিচিতি থাকার পরও তিনি যদি তুলে থাকেন তাহলে সেটা অবশ্যই অন্যায়। কিন্তু দেবাংশু শুধুমাত্র ছবি তোলার মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছেন আপনি শুধু ছবির মধ্যে কেন থাকছেন? আমি বলছি আপনি বারবার ছবির কথা কেন বলছেন? না, ছবি তোলা এক জায়গায় আর হামলার ছবি এই মুহূর্তে আমরা যেটা তুলে ধরছি অন্তর্বর্তী সেটা আরেক জায়গায়। 2রা মে 2021 এক বছর কি হলো? সেটা তো ছবি তোলার কথা নয়। আমি এটাই তো বলতে চাইছি যে এই এক বছরে সেই নির্দিষ্ট ব্যক্তিটা হাজারবার দিল্লি গেছে আমি আপনি কেউ জানি না। দিল্লি হচ্ছে দেশের সবচেয়ে সুরক্ষিত জায়গা, ওখানে সাউথ ব্লক, প্রধানমন্ত্রী, লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি ভবন সব রয়েছে। সেই দিল্লিতে গত 2 বছরে কটা দাঙ্গা হলো আপনারা হিসাব করে বলতে পারবেন? গত দিল্লি দাঙ্গায় কটা মানুষ মরেছিল সেই হিসাব আজ অব্দি পাওয়া গেছে? দিল্লির বুকে যখন হবে তখন ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রশ্ন উঠবে না, কেন? কারণ দায়ী করতে হবে অমিত শাহকে। কিন্তু বাংলায় মমতা ব্যানার্জি সব টার্গেটটাই রোজ ঘটনা ঘটলে প্রশ্ন করব, ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রশ্ন করব। আসিয়া সৈকত আনসাররা দাঙ্গা করতে পারে কেন জানো? এই রাজ্যে তৃণমূলটা তার সেফ সিকিউর জায়গা আর ওখানে বিজেপিতে তার সেফ সিকিউর জায়গা, তাই তৃণমূল বিজেপির সঙ্গে আনসারদের ছবি। বেশ, এই দাঙ্গাবাজরা কিভাবে দাঙ্গা করে? ভাই ওরা দাঙ্গা নয় ভাই, নজরুল ইসলাম অপেক্ষা করছেন অনেকক্ষণ ধরে। নজরুল ইসলাম অপেক্ষা করছেন। দাঙ্গাবাজরা কিভাবে দাঙ্গা করে? নজরুল ইসলাম আসুন ডিবেটে আপনার কাছ থেকে জানতে চাইছি, দাঙ্গাবাজরা কিভাবে প্রশ্রয় পেয়ে দাঙ্গার সঙ্গে যুক্ত হয়? কতটা প্রশ্রয় পেলে তারা একের পর এক অপরাধ সংগঠিত করতে পারে? শুধু একটা রাজ্যে নয়, বিভিন্ন রাজ্যে। কিভাবে এদেরকে নিয়ন্ত্রণ করা সম্ভব? রাজনীতিবিদ আর সমাজ বিরোধীরা যে একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে, সেটা কি আদৌ বন্ধ করা সম্ভব হবে? দেখুন, ক্রিমিনাল কেস আছে, এরকম নেতা টিএমসি থেকে বিজেপিতে গিয়েছে, বিজেপি থেকে টিএমসিতে এসছে, তা নিয়ে আপনারা খুব বেশি আলোচনা করেছেন বলে আমার জানা নেই, আমার বলুন। তো ক্রিমিনাল কেসওয়ালা নেতারা যদি এক দল থেকে অন্য দলে যেতে পারে, তাহলে ক্রিমিনাল কেসওয়ালা গুন্ডারা এক দল থেকে অন্য দলে যাবে এবং একই সঙ্গে একাধিক দলের সঙ্গে যোগাযোগ রাখবে। এটা তো খুব আশ্চর্য হওয়ার ব্যাপার নাই, আমার এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, এখানে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণের পর চার্জশিটের কথা এসছে। চার্জশিট দেয়া মানে সেখানে কিছু অপরাধী অপরাধ করেছে এরকম না হলে চার্জশিট হয় না। যদি কারোর বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ না পাওয়া যায়, তাহলে যেটা দেয়া হয় সেটা রিপোর্ট ইন ফাইনাল ফর্ম, সাধারণত ফাইনাল রিপোর্ট বলে। তো যে আলোচনায় এসেছে তাতে আমি বুঝতে পারলাম না যে এখানে ফাইনাল রিপোর্ট হয়েছে না চার্জশিট হয়েছে। জানলে আমি বুঝতে সুবিধা হতো। এবার আসি আপনার তৃতীয় ঘটনা, আনসার নিয়ে যে আলোচনা করছেন। ঘটনা যেটা নিয়ে আলোচনা করছেন সেটা ঘটেছে 16 তারিখ সন্ধ্যা 6টার সময় কুশল রোডের মসজিদের সামনে। সেদিন হনুমান জয়ন্তীতে বজরং দলের 3টে শোভাযাত্রা বেরিয়েছিল। সকালের দিকে একটা গিয়েছে, অনুমতি ছিল, সেই রুট ধরে গিয়েছে। বিকেলের দিকে একটা গিয়েছিল, সেই রুট ধরে গিয়েছে, অনুমতি ছিল। কিন্তু এই সন্ধ্যাবেলায় যে মিছিলটা গিয়েছিল, সে মিছিলের অনুমতি ছিল না বলে দিল্লি পুলিশ জানাচ্ছে। এবং দিল্লি পুলিশের যে অফিসার রাজীব রঞ্জন ঘটনাস্থলে ছিলেন, তিনি এফআইআর করেছেন। আমি উইকিপিডিয়াতে সেই এফআইআর এর ব্যাপারে কি লেখা হয়েছে 1 লাইন 2 লাইন আমি বলে দিব। এবং সাংবাদিকরা যখন আনসারের ব্যাপারে খোঁজ নিতে গিয়েছিল, আমি একটু পড়ে শোনাতে চাইবো যে যোগাযোগটা কত গভীর সেটা বোঝানোর জন্য। এটা মনে রাখতে হবে। সেই এফআইআরটা আমরা লাইভ টেলিভিশনে, এর বিভিন্ন স্তর আছে, যে স্তরগুলো আমরা লাইভ টেলিভিশনে হয়তো দেখাতে পারি না এভাবে, যেহেতু খুব সেন্সিটিভ ইস্যু এটা। কিন্তু নজরুল সাহেব, বিষয়টা হচ্ছে আপনি যে কথাটা বলছিলেন, এই ক্রিমিনালাইজেশনের কথাটা, যে রাজনীতিবিদরা, যারা রাজনীতিবিদ যাদের ক্রিমিনাল কেসেস আছে, তারা যেরকম রাজনীতিতে ঢুকে পড়ছে, রাজনীতিতে থাকছে, ঠিক সেভাবেই রাজনৈতিক দলগুলোর কি কোনো ব্যাকগ্রাউন্ড চেকিং করার প্রয়োজনীয়তা নেই? কারা ঢুকছে, কারা বেরোচ্ছে? না তুমি টাকা দিলেই তুমি রাজনৈতিক দলগুলোর মেম্বারশিপ পাবে? অ্যান্টিগুয়া বলে একটি দেশ আছে, মেহুল চোকসে যেখানে আছে, সেখানে টাকা দিলে নাগরিকত্ব পাওয়া যায়। ঠিক রাজনৈতিক দলগুলো কি এখন এই বিজনেস হাউস হিসেবে দেখছে, যেখানে একটা ভেন্ডার, সে যদি টাকা দেয় তাহলে তুমি সেই দলের পার্টির মেম্বার হয়ে যাবে, পার্টি মেম্বারশিপের কার্ড তোমার কাছে থাকবে?
আচ্ছা, তো মেহুল চোকসি এখন অন্য দেশে গিয়েছে, কিন্তু সে দেশে যাওয়ার আগে আমাদের প্রধানমন্ত্রীর বাড়িতে নিমন্ত্রণে গিয়েছিলেন ও সেখানে প্রধানমন্ত্রী তাকে মেহুল ভাইয়া বলে সম্বোধন করছিলেন। এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সুতরাং ব্যাকগ্রাউন্ড চেকিংটা, রাজনৈতিক দলের যে ব্যাকগ্রাউন্ড চেকিং, নজরুল সাহেব, সেইটা কি অত্যন্ত গুরুত্বপূর্ণ নয়? দেবাংশু হয়তো বলছে যে যতক্ষণ না সে কোনো ক্রাইম করছে ততক্ষণ কিভাবে ধরবে। বিজেপিও ঠিক একই যুক্তি দেয়, যতক্ষণ না মেহুল চোকসি কোনো ক্রাইম করছে কি করে ধরবে। কিন্তু মেহুল চোকসি আর আনসার তো এক নয় নজরুল সাহেব। আনসারের ক্ষেত্রে দাঁড়িয়ে এই ব্যাকগ্রাউন্ড চেকিং গুলো কি রাজনৈতিক দলগুলোর করার উচিত ছিল কি উচিত নয় নজরুল সাহেব? বিজেপি হোক, তৃণমূল হোক, ব্যাকগ্রাউন্ড চেকিংটা কি গুরুত্বপূর্ণ ছিল? আমরা একটা যদি 1000 টাকা লোন ব্যাংক থেকে নিতে চাই তাহলে কত কাঠখড় পোড়াতে হয়, আর মেহুল চোকসি কত হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোন পেয়েছিল, সেটাকে রাজনৈতিক কত টাকা নরেন্দ্র মোদী আদায় করেছেন সেটাও বলুন। কত টাকা আদায় করে মানুষকে দিয়েছেন সেটা এইটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। মেহুল চোকসিকে নিয়ে আলোচনা করব, কিন্তু কাজী মাসুম আক্তার রয়েছেন। আমার প্রশ্ন একটাই থেকে গেল, অর্চনাদি, সৈকত বাবু, নজরুল সাহেব, দেবাংশু, আমার প্রশ্ন একটাই থেকে গেল। কাজী মাসুম আক্তার, দেবাংশু যে কথাটা বলছিল, সৈকতগিরি গর্বের সাথে বলছিল আমাদের দলে তো এরকম হয় না। দেবাংশু বলছিল যে আমরা যতক্ষণ না দেখবো যে অপরাধ করছে আমরা বুঝবো কি করে। অর্চনাদি বলছে পুরোটাই তৃণমূলের দিকে, আপের দিকে। ব্যাকগ্রাউন্ড চেকিং, একটা ব্যাকগ্রাউন্ড চেকিং, যে কোনো পাসপোর্টের সময় ব্যাকগ্রাউন্ড চেকিং হয়, কোনো কোম্পানিতে কেউ যুক্ত হওয়ার আগে ব্যাকগ্রাউন্ড চেকিং হয়। রাজনৈতিক দলগুলো ব্যাকগ্রাউন্ড চেকিং করবে না? না একটা টাকার বস্তা দিয়ে দিলে বা কোনো সুবিধা আছে আমার সেটা বলে দিলেই 7 খুন মাফ এবং তুমি একটা পার্টির টিকিট পাবে। একটা মিছিলে হাঁটতে গেলে সেক্ষেত্রে কারো সদস্য পদ হাতে করে এনে দরকার নেই তো, কিন্তু জনসভা বলি, গভীর এর জালটা তো গভীর ছিল। একদম, আমি বলছি সেই গভীর জালের ব্যাপারটা আজকে যখন একটা দিল্লি দাঙ্গার মতো ঘটনা ঘটেছে তখন ধরুন পুলিশ জানতে পারছে, তখন সেই সময় বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ছবি বেরিয়ে আসছে, তৃণমূলের সঙ্গে বলুন, বিজেপি বলুন, আপ বলুন, সব ক্ষেত্রে বাস্তব। বিজেপি প্রথমে আপের সাথে ভাইরাল করে দিল, তারপরে বিজেপি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূলের সাথে বড় অপরাধ সংগঠিত না করলে এদেরকে ধরা সম্ভব নয়, তাই তো? মানে পুলিশ কেন ক্লোজ করলো একটা মিছিল তৃণমূল কংগ্রেসের, যেখানে বলছে আমরা সবাই চোর, তো সেখানে চোরেরা মিছিলে হাঁটবে, তৃণমূলের পতাকা নিয়ে। শুভেন্দু অধিকারী বলছেন, একবার শোনাবো শুভেন্দু অধিকারী সেই বক্তব্য, আসছি অর্চনাদি, তারপরে কাজী মাসুম আক্তারের কাছে যাবো যে পুলিশ কেন ক্লোজ করলো। এই ধরনের অপরাধীরা যাতে বড় করে আরো অপরাধ সংগঠিত করতে পারে তার জন্য কি বলছেন, কি অভিযোগ শুনুন। আমার যে সিআরপিএফ এর পিএসএ ছিল তিনি দুর্গাচক থানায় এফআইআর করেন, সে কমপ্লেন করেন, তার মূলে একটা এফআইআর হয়। এফআইআরটাকে পরবর্তীকালে চার্জশিট দিয়ে কোনো কেউ অভিযুক্ত নয় বলে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ দুর্গাচকের আইও দেন। আমি এই ঘটনার পরে আজকে হলদিয়ার কোর্ট থেকে সার্টিফাইড কপি তুলেছি, চার্জশিটে তুলেছি, এবং আমি কয়েকদিনের মধ্যে এটা, যেহেতু পুলিশ তার ইনভেস্টিগেশন কমপ্লিট করে দিয়েছে এবং বলেছে কেউ অভিযুক্ত নয়, আমি নিশ্চিতভাবে আদালতের দ্বারস্থ হব এনআইএ অথবা সিবিআই করার জন্য। এর মধ্যে একটি ভালো খবর আজকে আমি পেয়েছি, যেটা হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই দিল্লির ঘটনা নিয়ে, আনসারের ঘটনা নিয়ে এফআইআর নথিভুক্ত করেছে এবং সেই এফআইআরে 2রা মে 2021 হলদিয়ার ঘটনাও তদন্তের আওতায় আসবে। কাজী মাসুম আক্তার কি বলবেন? এই রাজনীতিবিদ যারা রয়েছেন তারা তো বলবেই যে আমার সাথে কোনো দায় নেই, হাত ছেড়ে ফেলবেন, কিন্তু নিলেন কেন? এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই যে ক্রিমিনালগুলো, এই ফ্র্যাঙ্কেনস্টাইনগুলো, এরা কতদিন এই রাজনীতির যে 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 মধুভাণ্ডটা আছে তার চারপাশে ঘোরাফেরা করবে? দেখুন, আমরা একটা কথা বারবার বলে ক্লিশে করে দিয়েছি যে দুষ্কৃতির কোনো ধর্ম হয় না। এখন যেটা কথা, দুষ্কৃতির কোনো রাজনীতি হয় না। দুষ্কৃতি তার কাজ হচ্ছে দুষ্কর্ম করা, রাজনীতিকে ব্যবহার করা, রাজনৈতিক দুর্বৃত্তায়নের সাথে অবৈধ ব্যবসা বা পেশা সমাপ্ত হয়ে গেছে, যাতে করে তারা ব্যবহৃত না হন। এটা তো দেবাংশু, অর্চনাদি, সৈকত, এদের বেশি করে হেডেক থাকার কথা যে আমরা যাতে ব্যবহৃত না হই।
তারা এত পাকা রাজনীতিবিদ, এরা কি বোকা হচ্ছে না বোকা সাজছে? না না, এটাই তাদের শক্তি। আপনি যে বামের কথা বলছিলেন, হতে পারে যে আনসাররা তখন দুর্বৃত্ত বাম আমলে হাত পাকাতে পারেনি, অতটা তো পাকা হাত বলে দি আপনাদের মুজিববাজার ছিল, তোলাবাজদের পাঠশালা ছিল না। আবার শুনুন, ফিরোজ কামাল গাজী বাপি মাস্টার পরে তৃণমূল থেকে বিজেপি হয়েছিল, এই উদাহরণটাও বলুন। উদাহরণ যখন তুলছেন আদর্শবান মুজিব তো এমন ছিল, দলের প্রতিনিধিত্ব করছেন, তখন আপনাকে ওই দলের নেগেটিভ পয়েন্টটাও তুলতে হবে। বাপি মাস্টার ফিরোজ কামাল গাজী কে ছিল? আমি একটু বিজেপি হয়েছিল। ঠিক আছে, তার মানে আলোচনাটা হচ্ছে কে কতটা ব্যবহার করেছে। আচ্ছা, তার মানে প্রিয় দর্শক, আলোচনাটা হচ্ছে কোন দল কতটা ব্যবহার করেছে। কাজী মাসুম আক্তার, তার মানে আপনি বলছেন যে বামেদের প্রত্যেকে ব্যবহার করে। আমার বক্তব্য এরাই সম্পদ। বাবার কি সম্পদ মানে? আরে ঠিক আছে তো, এরা হাই স্কুলে কাজী মাসুম আক্তার, হ্যাঁ না না, আপনি বলছেন তার মানে সমস্ত দল কাজী মাসুম রাজনৈতিক লোকগুলি পছন্দ দিয়েছে, এরাই আনসার তৈরি করে, এরা আজকে তৈরি করে, এরা আনারুল তৈরি করে, এরা মনিরুল তৈরি করে, এরা অর্চনা দিয়ে আরাবুল তৈরি করে। বলেনি কাজী মাসুম আক্তার বলেনি। এক মিনিট, এরা সব দুর্বৃত্তদের তৈরি করে। কেন তৈরি করে? এদের ভোটের স্বার্থে। ভোট না, আপনি বলছেন সম্পদ, আপনার মনে হয় দুষ্কৃতীরা সম্পদ? আমি রাজনীতিবিদদের আমি সম্পদ নই, আপনি দুষ্কৃতীরা গোটা পলিটিক্যাল কমিউনিটির একেবারে স্টেটমেন্ট করলেন। আপনি বলছেন প্রত্যেকটি রাজনৈতিক দল এরা বিজেপিতে সম্পদ হচ্ছে, তাই এরা তৃণমূলে দেবান, তাই এরা তোমাদের বড় সম্পদ। সৈকত কি বলবে? তোমাদের বড় সম্পদ। পলিটিক্যাল ইজ দ্য বেস্ট পলিটিক্যাল ওয়ার্ড। পলিটিক্যাল পলিটিক্সটাকে ঘৃণা করো, গোটা বাংলার মানুষ ঘৃণা করো। মাসুমবাবু যে রাজনীতি করছেন সেটা হচ্ছে রাজনীতিকে ঘৃণা করো। আসলে এস্টাবলিশ করে দিচ্ছেন যে পলিটিক্স থেকে বেশি কেউ ইনভলভ হবে না। দেবাংশু একটা শাসক দলের তো অন্যান্য রাজনৈতিক দলের থেকে আসছে। কাজী মাসুম আক্তার, প্লিজ। একটা রাজনৈতিক দলের তো আসছি, অন্যান্য রাজনৈতিক দলের থেকে তো শাসক দলের একটা দায়িত্ব বড় থাকে, যেহেতু প্রশাসন তাদেরকে চালাতে হয় শাসক দলের, তারা তো আরো দায়িত্ববান হবেন। তারা কি যারটার সাথে ছবি তুলে নেবেন? না, আমি আপনাকে কয়েকটা শুধুমাত্র উদাহরণ দিয়ে বোঝাই। আমরা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্রিক্ট স্ট্যান্ড ছিল যে আমরা দলের মধ্যে দুর্বৃত্তায়ন বরদাস্ত করবো না, এরকম কোনো ঘটনা যদি সামনে আসে তাহলে প্রশাসনের মতো রং না দেখে ব্যবস্থা নেবে। তার উদাহরণ বিধাননগরের কাউন্সিলর থেকে শুরু করে আরাবুল ইসলামের একাধিকবার জেলে যাওয়া, আনারুল থেকে শুরু করে মুন্না ইকবাল অনেক। কিন্তু উল্টো দিকে আপনি দেখুন, দিল্লির বুকে দাঁড়িয়ে যে কপিল শর্মা বলে যে দাঙ্গায় উস্কানি দেয়, প্রকাশ্যে দাঁড়িয়ে সেই কপিল শর্মাকে পুলিশ স্পর্শ করার সাহস পর্যন্ত দেখায় না। আবার আপনি দেখুন, নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার সদস্য অনুরাগ ঠাকুর বলেন দেশকে গাদ্দারও কো গুলি মারো, অর্থাৎ ভায়োলেন্স তিনি প্রভোগ করার চেষ্টা করেন দাঙ্গার সময় দাঁড়িয়ে, যখন শাহিনবাগ চলছে। দিল্লির পুলিশ স্পর্শ করা তো দূরের কথা, আমি বলি উল্টে সুপ্রিম কোর্টে। এবার আপনি আমায় বলুন তো, যখন দিল্লির বুকে উন্নাও ঘটনা ঘটে, এই উন্নাওয়ের দিদি আমি একটু বলি, আমি আপনার সময় বলিনি দিদি, এক সেকেন্ড। উন্নাও যখন ঘটে, আপনাদের প্রত্যেকের মনে আছে উন্নাওতে বিজেপির যে এমএলএ কুলদীপ সেঙ্গার অভিযুক্ত হয়েছিলেন, তাকে বাঁচাতে গোটা প্রশাসন, গোটা মন্ত্রিসভা নেমে গেছিল। কিন্তু বাংলার মাটিতে দেখুন না, ওরা করলে আপনারা করবেন, হয় না। আপনি একটা এক্সাম্পল দেখান যাকে বাঁচাতে আমাদের গোটা গভর্নমেন্ট নেমেছিল। এই রকম ঘটনা, সন্ত্রাসবাদী কার্যকলাপ, খুন ধর্ষণের সঙ্গে জড়িত, একটা উদাহরণ দিতে পারবেন? বাংলার মাটিতে কেন বাংলার এই অভিযোগগুলো আসছে, যেখানে সমাজ বিরোধীরা এসে আশ্রয় নিচ্ছে, যেখানে সমাজ বিরোধীরা এখানে করিডোর হিসেবে ইউজ করছে, কেন সংকটার্য হয়ে যাচ্ছে বাংলা সমাজ বিরোধীদের? অর্চনাদি বলুন, পলিটিক্যাল কোনো পেট্রোনেজ নেই তৃণমূল আমলে, এইটা দেবাংশু ভট্টাচার্য বললেন, আপনার উত্তর বলুন। সেটা তো 100 ভাগ 360 ডিগ্রি ঘুরে বলছেন। দেখুন, আজকে বাংলার মেয়েরা চলে আসছে, ঢুকতে সাহস পায় না। তাদের শাস্তি হচ্ছে না। আমাদের লক্ষ্মীপুরের সেই নচ্ছার ছেলের বাবা এখনো মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলো না কেন? তাকে ভোটের আগে জামিন দেওয়া হলো কেন? এই কেনগুলো আগে উত্তর দিন, তারপরে বাংলা নিয়ে প্রশ্ন করবেন।
বুঝতে পারছি কাজী সাহেব আমি বুঝতে পারছি সৈকত 30 সেকেন্ড সৈকত আজকে আমাকে সরাসরি এই প্রশ্নটা করতেই হবে। তৃণমূল কংগ্রেস আগেও বলেছে, এখনো বলছে, মুখপাত্র বলছে যে তারা কোনো এনকারেজ করে না, দুর্বৃত্তায়নকে এনকারেজ করে না। সৈকত, এটা কি রাজনীতি করার জন্য তোমরা বলছো যে ওদের সাথে আছে, এদের সাথে আছে? দেখো, আমাদের লাল ঝান্ডা বামপন্থী বামপন্থী দলে তুমি কোনো চোর বদমাইশকে দেখাতে পারবে না। অনুপ লালা, বিনয় মিশ্র থেকে শুরু করে আজকে একের পর এক ঘটনা, যতগুলো তোলাবাজ সিন্ডিকেটের নাম বেরোচ্ছে সব তৃণমূলের নেতারা। আর এখানে আপনি তৃণমূল করেন নাকি জানতাম না, যাই হোক, যেটা হচ্ছে দেবাংশু, এখন বলতে দিন, যেখানে দেবাংশু এতবার জাহাঙ্গীরপুরের কথা বলছে, তো যখন বুলডোজার চালানো হচ্ছিল, না ছিল আম আদমি পার্টি, না ছিল তৃণমূল, ঘটনার 4 দিন পর তৃণমূলের প্রতিনিধি দল গেছে, ওই বুলডোজারটা আটকেছে কিন্তু লাল ঝান্ডা নিয়ে বৃন্দা কারাত। এটাই গোটা দেশের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আমাদের সময় শেষ। সবাইকে আমি কাজী মাসুম আক্তারকে 30 সেকেন্ড দিচ্ছি শেষ করার জন্য। দেবাংশু 10 সেকেন্ড। বৃন্দা কারাটের আগে তো কংগ্রেসও যায়নি, কংগ্রেস কেউ কি গালাগালি করবে? সবাইকে তবে আজকে রাজনীতিবিদদের আমরা কাঠগড়ায় তুলেছিলাম, যেখানে আমরা প্রশ্ন করলাম, চোখে চোখ রেখে যে রাজনীতি কি জননীতির জন্য হবে, জনগণের অধিকারের জন্য রাজনীতি হবে, নাকি সমাজ বিরোধীদের অধিকারকে প্রতিষ্ঠিত করবে রাজনীতি? আজকের এই ডিবেট থেকে আমরা আশা রাখবো যে জনগণের অধিকার, রাজনীতির ব্যবহার হবে শুধুমাত্র জনগণের অধিকারের জন্য, কারণ রাজনীতি জননীতি ছাড়ার কিছুই নয়। অসংখ্য ধন্যবাদ সকলকে ডিবেটে যোগ দেওয়ার জন্য। একটা ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। হাসপাতাল থেকে ছাড়া পেলেন অনুব্রত মণ্ডল। এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। 14 দিন ভর্তি থাকার পর উডবান ব্লকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়িতে যাচ্ছেন, চিনার পার্কের বাড়িতে অনুব্রত মণ্ডল। হাসপাতাল থেকে ছাড়া পেলেন যখন, সেই সময়ের ছবি আমরা তুলে ধরছি আপনাদের সামনে এক্সক্লুসিভ। কি বললেন অনুব্রত মণ্ডল? তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে তিনি কেমন আছেন। শিবাশিস রয়েছেন সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে। শিবাশিস, অনুব্রতকে কিছু বললেন, তিনি কেমন আছেন? দেখো মীনাক্ষী, এসএসকেএম হাসপাতালে উডবার্ন ব্লক থেকে যখন অনুব্রত মণ্ডল ছাড়া পায়, সেই সময় থেকে তার বাড়ি পর্যন্ত রিপাবলিক বাংলার পক্ষ থেকে আমরা সবসময় তার সঙ্গে ছিলাম। যদিও এসএসকেএম হাসপাতাল থেকে যখন তিনি বেরোচ্ছিলেন, তার কাছে প্রশ্ন করা হয়েছিল তিনি কেমন আছেন। আমি 3-4 বার তাকে প্রশ্ন করি, তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি। তবে হাসপাতাল সূত্রে যেমনটা জানা যাচ্ছে, তাতে 6 এপ্রিল সকালে তিনি ভর্তি হয়েছিলেন এবং 17 দিনের মাথায় তিনি বাড়ি আসছেন। আপাতত 4 সপ্তাহ পর তাকে পর্যবেক্ষণের 4 সপ্তাহ পর বাড়িতেই তাকে বিশ্রামে থাকতে হবে। শিবাশিস, তুমি ওখানে থাকো। চিনার পার্কে শিবাশিস যেমন রয়েছে, সচিনও, আরেক প্রতিনিধি সচিনও রয়েছে। সচিন, চিনার পার্কে অনুব্রত মণ্ডলের যে বাড়িটি আছে কলকাতায়, সেই বাড়িটার আশেপাশে কিরকম কি নিরাপত্তা বলা হয়, কি এই মুহূর্তে কারা দাঁড়িয়ে আছে, একবার যদি দেখাও দর্শকদেরকে। একদম ময়ূক, আমি এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের সেই বাড়ির সামনে, কলকাতা যে চিনার পার্কে যে বাড়িটির কথা তুমি বলছিলে, যে বাড়িতে কিছুক্ষণ আগে তিনি এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি কিছুটা সুস্থ বোধ করে তাকে যে বাড়িতে নিয়ে আসা হয়েছে, যে বাড়ি তার, সেই চিনার পার্কে বাড়িতে এসে পৌঁছেছেন। এবং ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ পুলিশ ফোর্স কিন্তু ডিপ্লয় করে দেওয়া হয়েছে। যাবতীয় নিরাপত্তার বিষয়টি খেয়াল রাখা হচ্ছে, নিরাপত্তা কিছুটা বাড়ানো হয়েছে। অর্থাৎ আমরা অনুব্রত মণ্ডল এই বাড়িতে এসে পৌঁছানোর আগে 2জন পুলিশ কর্মীকে দেখতে পেয়েছিলাম, এখন কিন্তু সংখ্যাটা বেশ খানিকটা বেড়েছে। অর্থাৎ নিরাপত্তার বিষয়টি কিন্তু মাথায় রাখা হচ্ছে পুলিশের তরফ থেকে। ইতিমধ্যেই অনুব্রত মণ্ডল তিনি এসে বাড়িতে পৌঁছেছেন। এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছি যে নিরাপত্তার বেষ্টনী বলা যায় অনুব্রত মণ্ডলের বাড়িতে। অসংখ্য ধন্যবাদ শিবাশিস, তোমাকে ধন্যবাদ। সচিন, তোমাকেও। আমরা দিল্লি হিংসার খবরে নজর রাখবো। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে, দিল্লি হিংসার মাস্টারমাইন্ড আনসার শেখকে জিজ্ঞাসাবাদ দিল্লি পুলিশ কমিশনারের। দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্থানা মূল অভিযুক্ত আনসার শেখকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। তার কাছে তথ্য পাওয়া যাবে এবং তার জিজ্ঞাসাবাদ থেকে কি উঠে আসে সেদিকে নজর থাকবে আমাদের। আনসার শেখকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং আনসার শেখকে জিজ্ঞাসাবাদ করে হয়তো অনেক তথ্য বেরিয়ে আসবে এবং সমস্ত তথ্যের আপডেট আমরা দিতে থাকবো আপনাদের। আপাতত জবাব চাই বাংলা থেকে বিদায় নিচ্ছি। নজর থাক রিপাবলিক বাংলায়। নমস্কার।